আসসালামু আলাইকুম। শুরু করছে হৃদমায়ের প্রেমগাথা। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। পর্ব ৫ ও ৬। ভয়ার্ত মুখে জড়সড় অবস্থায় কুঁচো হয়ে বসে আছি খাটের কোনায়, অপরাধী মুখে। আমার ঠিক সামনে জয়ী তবদা মেরে মাথা চেপে বসে আছে শক্ত হয়ে। দুজনের গায়ে এখনও কলেজ ড্রেস জড়ানো। সময়টা দুপুর ২টোর ঘরে। সকালে হৃদখানের সামনে থেকে পালিয়ে আমি কলেজ যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি জয়ের জন্য। আমাকে জোর করে বাসায় নিয়ে এসেছে ব্ল্যাকমেল করে। বলেছে ওর সাথে বাসায় না আসলে আরিফ ভাইয়াকে বলে দিবে আমি চুরি করে বিয়ে করে ফেলেছি। ওর কথায় ভয় পেয়ে বাধ্য হয়ে বাসায় আসলাম এবং শুরু থেকে সব কিছু বললাম, যা যা সেদিন রাতে আমার সাথে হয়েছিল অচেনা লোকটাকে নিয়ে। আর তখন থেকে আমার হঠাৎ বিয়ের বিষয়টা নিয়ে রিয়্যাক্ট করছে, যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে। এসব আচরণ করছে করারই কথা। আসলে আমার বড় বোনের বিয়ে এখনও হয়নি, সেখানে আমি পরিবারের সবার ছোট হয়ে এখনও লুকায়িতভাবে বিয়ে করে নিয়েছি। ওই বিষয়টি কারো সহজে মেনে নেওয়ার কথা না, জয়ের ক্ষেত্রেও তাই। আমার গোষ্ঠীর মধ্যে আমার বড় ভাই বোন আছে যাদের আমার আগে বিয়ে হওয়ার কথা, তারপর সিরিয়ালে আমি সবার শেষে। সেখানে আমি সবাইকে টপকে সিরিয়াল ভেঙে সবার আগে বিয়ে করে নেওয়াটা শুধু চমকে নয়, ঘোর পাপও বটে। বিগত ২ ঘন্টা ধরে এমন তবদা মেরে বসে আছে জুই আমার বিয়ের ব্যাপারটা শুনে। প্রথম ওর এমন ঝিম মেরে বসে থাকাটা ভয় করলেও এখন বেশ বিরক্ত লাগছে। আর কতক্ষণ এমন মরার মতো ভয়ে কাটাবো আমি? এখনও তো কিছু একটা বলার দরকার ওর, তাই না? আজব, আমার বিয়ে হয়েছে সেই ১.৫-২ বছর আগে। এতদিন যাবৎ ভয় পেয়ে এসেছি মনে মনে, সবাই জানলে কি হবে। এখন ভয় আছে, তবে এই জন্য আর কতক্ষণ এমন মরার ঝিম মেরে বসে থাকবো? এবার নড়াচড়া করার দরকার না। এত পুরাতন বিয়ের বিষয়টা নিয়ে লম্বা রিয়াকশন কিভাবে দিব আমি? বিরক্ত লাগছে। জয়ের বিষণ্ণ অধমম্ব মুখটার দিকে তাকিয়ে একটু সহজ হলাম। যা হবার হবে। এবার একটু নড়াচড়া করার দরকার ভেবে পা দুটো কুচকো করার থেকে মুক্ত করলাম। ফ্লোরে পা জড়াল ফেলে সোজা হয়ে বসে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালাম জয়ের মাথা চেপে ধরা নত মস্তিষ্কের দিকে। দ্বিধা কাটিয়ে সহজ গলায় বললাম, জুই, এক জায়গায় বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা করছে। তোরও নিশ্চয় করছে। একটা কাজ করি চল, দুজন ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপর এসে সেম দুঃখী পোজে নিয়ে বসে থাকি, কেমন? শরীরে এনার্জি পাবো। আমার কথাগুলো শেষ করার আগেই জয় হামলে পড়ে আমার উপরে। পাশ থেকে বালিশটা নিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। আমাকে বিছানার উপর ফেলে আমার পেটের উপর চড়ে বসে, হাতে বালিশটা দিয়ে আমার মুখের উপর চেপে ধরে চেতন গলায় বলে, উঠতি গর্তব, এত বড় কাণ্ড ঘটিয়ে তোর এখন খাওয়া দাওয়া করা লাগবে না? টেনশনে আমি মরে যাচ্ছি আর তুই? ২ হাতে জোর খাটিয়ে মুখের উপর থেকে জয়ের হাতে বালিশটা ফেলে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। উফ, আর একটু হলে দম বন্ধ হয়ে মারা যেতাম। পেটের উপরে এখনও জুই বসে আছে। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলাম হাঁপাতে জুয়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললাম, অসভ্য মাইয়া, বালিশ চাপা দিয়ে আমার জামাইকে বিধবা বানানোর ষড়যন্ত্র করছিস, তাই না? মরলে তো আমি মরবো, বউ হারালে আমার জামাই হারাবে। তোর কি? তুই তো আর কিছু হারাবি না। ও মা গো, কত বড় ষড়যন্ত্র! ভাগ্যিস গায়ে জোর থাকায় আজ একটুর জন্য বেঁচে গেলাম, নয়তো আজ আমার জামাই একটুর জন্য বউ হারাতো। ইস, বেচারা জামাই, বউ দেখার আগে বিধবা হয়ে যেত। আমার রাগান্বিত দৃষ্টি এড়িয়ে জুই উঠে বসে শোয়া থেকে। ওর দৃষ্টিতে তখনও খেপানো আমার ওপর। আমার দিকে তেড়ে এসে আমার বাহু চেপে আঙ্গুল তুলে শাসিয়ে বলে, উল্টো পাল্টা কথা বলবি তো আমি সোজা আরিফ ভাইয়ের কাছে বিচার দিব। তোর নামে বলে দিব তুই চুরি করে বিয়ে করে ফেলেছিস, আমাদের থেকে লুকিয়েছিস এতদিন। তারপর কি হবে ভেবেছিস? তোকে কে বাঁচাবে বড়দের হাত থেকে? তখন ডাকিস তোর ওই অচেনা নাম না জানা জামাইকে। সে বাঁচাবে তার বউকে সবার হাতে মার খাওয়া থেকে, কেমন? আমি বরং বলে দিই সবাইকে। কি বলিস? জয়ের হুমকি স্বরূপ কথায় নিভে গেলাম আমি। ভয়ে জড়ো হলো মুহূর্তেই। পরিবারের এই বড়দের জন্য বিয়ের বিষয়টা এতদিন যাবৎ লুকিয়ে রেখেছিলাম আমি। এখন জুই আমার সেই ভয়টা বুঝে আমার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, আমাকে ভয় দেখিয়ে। আমি অপরাধী মুখে ওর দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বললাম, এমন করছিস কেন? তুই না আমার বোন হোস? বোন হয়ে শত্রুর মতো কাজ করবি আমার সাথে? অবশ্যই করব, 1000বার করব। কেন করব না তুই বল?
তোর আইডিয়া আছে তুই কত বড় ঝামেলায় ফেসে গেছিস? বিয়ে কি ছেলে খেলা? তুই আধার রাতে কাকে বিয়ে করেছিস তাও জানিস না। ভালো মানুষ বিয়ে করেছিস নাকি চোর ডাকাত লুচ্চা নাকি বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করেছিস তাও বলতে পারছিস না। এখন আবার বলছিস নাম ঠিকানা তো জানিসই না, যাকে বিয়ে করলি তার চেহারাটাও নাকি ভুলে গেছিস দীর্ঘদিন না দেখায়। এটা কোনো কথা? একে তো বিয়ের মতন এত গুরুত্বপূর্ণ বিয়ের বিষয়টা লুকিয়ে লোকটার নাম ঠিকানা না জেনে অপরাধ তো করেছিসই, এখন আবার স্বামী চেহারা ভুলে ঘোর পাপ করেছিস। তোর আইডিয়া আছে এ বিয়ের জন্য তাকে জীবনের কতটা সাফার করতে হবে? জীবন এত সহজ? লোকটা যদি বিবাহিত খারাপ লোক হয় তখন কি করবি তুই? হুট করে যে বিয়ে করে নিলি, আমাদের সমাজে ডিভোর্সের মানে বুঝিস? তুই স্বামী সংসার করিসনি বা তোর কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছিল সেটা কেউ দেখবে না, বরং সবাই তোর দিকে আঙ্গুল তুলে বলবে তুই ডিভোর্সি। বিয়ের আগে একটা মেয়ে যদি 10টা ছেলের সাথে হারাম প্রেম করে, হারামভাবে শরীর বেঁচে দেয়, তাকে আমাদের সমাজে কলঙ্ক বলে না, বরং বয়সের দোষ বলে চালিয়ে দেয়। অথচ একটা ভালো মেয়ে যদি আল্লাহর পবিত্র কালিমা পড়ে একজন পুরুষের সঙ্গে 2 দিন সংসার করে এবং সংসার ভেঙে যায়, তাহলে সবাই মেয়েটাকে অপরাধী বলে, তার দিকে আঙ্গুল তুলে কলঙ্কি বলে দাবি করে। অথচ বিয়ে আর তালাক দুটোই কিন্তু ইসলামের শরীয়তে হালাল। এখন তুই বল তোর সাথে আমার কি করার দরকার? তুই আমার বোন বিধায় আমার কলিজায় জ্বলছে এইভাবে। এই সমাজ তোকেও বিনা কারণে ডিভোর্স বলে কলঙ্কি বলবে। তার চেয়ে বড় কথা হলো তুই কোনো খারাপ লোকের চক্রে না পড়িস। লোকটার পরিচয় জানলে অন্তত খুঁজে নিতে পারতাম লোকটাকে। যেমন চুপিসারে বিয়েটা করেছিস ঠিক তেমন চুপিসারে ডিভোর্সটাও নিয়ে নিতাম। আর আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে ইসলামের ছেলেদের একসঙ্গে 4টা বিয়ের হুকুম দিলেও মেয়েদের কিন্তু একাধিক বিয়ের হুকুম দেয়নি যতক্ষণ না পর্যন্ত স্বামীর সাথে তার তালাক হচ্ছে বা বিধবা হয়েছে মেয়েটি। তুই বুঝতে পারছিস তোর জীবন পুরোটাই আটকে আছে। ওই লোকটাকে তালাক না দিলে তুই লাইফে দ্বিতীয়বার বিয়ে করতে পারবি না। তুই যদি মনে করে থাকিস তোর গোপন বিয়ের খবর কেউ জানে না তাই চুপিসারে দ্বিতীয় বিয়েটা করে নিবি, তাহলে তুই ঘোর পাপ করবি। প্রথম স্বামী থাকাকালীন দ্বিতীয় বিয়ে তো হবেই না, উল্টো চিনাকারী হবি তুই। জয়ের দীর্ঘ কথায় দমে গেলাম আমি। সত্যি বলতে আমি এতটা গভীরে ভাবিনি। আমার মাথায় আসেনি জীবনের আমাকেও দ্বিতীয়বার বিয়ে করতে হবে। পরিবারের মেয়ে আমি। জীবনের একটা সময় একবার না একবার তো আমার বিয়ের জন্য চাপ দিত সবাই। তখন আমি কি করতাম? জয়ের কথার গভীরতা চিন্তা করতেই কান্না পেল আমার। তীব্র অপরাধবোধে মিয়ে গিয়ে ধরা গলায় বললাম, এমন সরি জয়, আমি ভুল করে ফেলেছি। আসলে তখন এত কিছু আমার মাথায় আসেনি। তীব্র ভয়ে ভুল করে ফেলেছি, এখন কি করব? আমার অশ্রুসিক্ত টলমল চোখের দিকে তাকিয়ে জয় শান্ত হয়ে বসল। চিন্তিতের ভারী নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বলল, আর কি করবি? যা করার তো আগেই করে ফেলেছিস। নিজের এত বড় বিপদ বাঁধিয়ে চুপ করে আছিস, এই ভয়ে পরিবারের বড়রা কি বলবে? অথচ তুই যে নিজের কত বড় ক্ষতি করলি সেটা এখনো বুঝলি না। কারো কোনো ক্ষতি হয়নি, তুই ক্ষতি নিজের করেছিস ঋতু। আল্লাহ তোকে সুবুদ্ধি দান করুক। ওর কথার তলে সত্যি সত্যি আমি চুপ করে বসে আছি। জয়কে কি বলা উচিত বুঝতে পারছি না। জয়ও খানিকটা চুপ থেকে আমাকে বলল, আমাদের লোকটাকে খোঁজা দরকার ঋতু। জয়ের কথার মানে তৎক্ষণাৎ বুঝলাম না। সে অজানা লোকটাকে এখন খুঁজব কি করে? আর খুঁজলেও বা পাবো কোথায়? কেন মানে? তোর ডিভোর্স নিতে হবে না লোকটার থেকে? নয়তো আমাদের পরিবার যখন তোর বিয়ের কথা বলবে অন্য কারোর সাথে, তখন কি করবি? এক স্বামীকে ডিভোর্স না দিলে দ্বিতীয় বিয়ে করা যাবে না, তাই ডিভোর্সটা মাস্ট বি প্রয়োজন, বুঝলি? জয়ের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানাই, কারণ আমার অচেনা স্বামীকে নিয়ে এই মুহূর্তে অনুভূতির চেয়ে বেশি ভয় কাজ করছে। আচ্ছা। আমার সম্মতিতে জয় ফের প্রশ্ন করে বলল, লোকটাকে কিভাবে খুঁজে বের করব? তার নাম ঠিকানা কিছু জানিস না, তোকে দেখলেও চিনবি না তুই। এমন অবস্থায় লোকটাকে খুঁজি কিভাবে বলতো? মাথায় তো কিছুই কাজ করছে না। তোর কাছে আইডিয়া আছে কোনো? মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বললাম, না। আমার কথা জয় খানিকটা চেটে শক্ত গলায় বলে, তা থাকবে কেন? তোর কাছে আইডিয়া থাকলে তুই তো বুদ্ধিমতী হয়ে যাবে, তখন হবে আরেক সমস্যা। জয়ের চেতন গলায় আমি মিনমিন করে বললাম, রাগিস কেন? আমার কাছে আইডিয়া না থাকলেও মাইশা মাহির কাছে ভালো ভালো আইডিয়া পাবে। আমাদের ফ্রেন্ড লিস্টে কূটনীতি আর জোরালো বুদ্ধির জন্য কিন্তু ওরা অনেক তীক্ষ্ণ। আমার কথায় দমে যায় জয়। হয়তো প্রস্তাবটা মনে ধরেছে।
কারণ এই বিপদ থেকে বের হতে ওরাই আমাদের সাহায্য করতে পারে। জুই খানিকটা থেমে চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে বলল, তুই ওদের বিয়ের ব্যাপারটা জানাতে বলছিস? পরে যদি সমস্যা হয়? হবে না, ওরা আমাদের বেস্ট, কখনো কথা নড়াচড়া করবে না। ওকে চল গোসল করে রান্না করি, কিছুক্ষণ পর ভাইয়া খেতে আসবে। এখনও রান্নাবান্না কিছুই হয়নি। বিকেল করে আরিফ ভাইয়া বাসায় না থাকলে ওদের সবাইকে গ্রুপে কল দিব, কেমন? চল চল। আচ্ছা। 5 বান্ধবীর আসর জমেছে একত্রে। আমরা সবাই হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বসা, চুপচাপ মোটেও নেই। আমার বিয়ের বিষয়টা নিয়ে তোড়জোড় চলছে সবার মাঝে। বলতে গেলে একজনের জন্য সব খ্যাপা বাঘিনী হয়ে বসে আছে আমার উপর। আমার দোষ এত বড় কাণ্ড ঘটিয়ে কেন কাউকে জানায়নি? পরিবারের বড়দের ভয়ে বলতে না পারি, এদের অন্তত বলা দরকার ছিল। আমাকে নিয়ে প্রত্যেকের আহাজারি চিন্তার শেষ ছিল না। আমি আর জুই একত্রে ভিডিও কলে জয়েন করেছি আরিফ ভাইয়ার ল্যাপটপ দিয়ে। বাকিরা সবাই যার যার বাড়িতে নিজ মোবাইলে জয়েন করেছে। এখন পড়ন্ত বিকেল। জুইয়ের কথা মতো ভিডিও কল জয়েন হয়েছিল আরও 1 ঘন্টা আগে। এতক্ষণ ওদের সাথে আমার বিয়ের সকল বিষয় শেয়ার করা হয়ে গেছে। আমাকে একজোট ফ্রিতে বকাঝকা করা শেষ সবার। এখন বেশ চিন্তিত মুখে ভাবতে বসেছে আমার হারিয়ে যাওয়া স্বামী, মানে যার সাথে আমার বিয়ে হয়েছিল, তাকে কিভাবে খুঁজে বের করা যায় সেই নিয়ে। এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে, কিন্তু কোনো বুদ্ধি সেই লোকটাকে খুঁজে বের করার মতো হচ্ছে না। এদের মধ্যে আমি একটু জড়সড় ভাব নিয়ে বসে আছি। যেহেতু আমি আসামি, তাই আপাতত আমার বড় মুখ করে বসা উচিত নয়। এতে সবাই আরও ক্ষেপে যাবে আমার উপর। এমন ছোটোখাটো ঘূর্ণিঝড় আমার মাথার উপরে নাচছে। আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে চতুর মেয়ে হলো মাইশা, ফাজিল হলো মাহি, সবচেয়ে পড়ুয়া মেয়ে সুমি, আর জয়ী সবচেয়ে বুঝদার। পরিস্থিতি অনুযায়ী সবাইকে বুঝিয়ে শান্ত করার ক্ষমতা ওর আছে। আর আমি সেটা না হয় নাই বললাম। আমার গল্পে বুঝে যাবেন আমি কেমন। আচ্ছা যাই হোক, এবার মূল কাহিনীতে আসে। গ্রুপ কলে সবাই লোকটাকে খোঁজ পাওয়ার আলোচনা করছে। মাহি সামনে থেকে আমার শান্তশিষ্ট মুখটাকে লক্ষ্য করে জুইকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বলল, দোস্ত, ও এমনি তাকাই রয়েছে কেন? আমাকে কি ওর জামাই মনে করছে? ওর এমন ইনোসেন্ট ফেস দেখে আমি গলে যাব। অসভ্য মাইয়া, বিয়াটা করছে তো করছে, জামাইয়ের নামটাও জানতে পারল না। মন তো চাচ্ছে ইচ্ছা মতন কতক্ষণ ধুলাই করি। এই জুই, তুই আমার হয়ে কয়েকটা ধুমধাম লাগাতো এই মাইয়ারে, নাইলে আমার রাগ শান্ত হবে না। মাহির কথায় তৎক্ষণাৎ সায় দিল মাইশাও। জুইয়ের উদ্দেশ্যে বলল, জুই, আমার হয়েও 2টা দিস কিন্তু ওরে। আমি অসহায় মুখ করে জুইয়ের দিকে তাকালাম। জুই আমার অপরাধী মুখটার দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলল টেনশনে। জুইয়ের বিষণ্ণ মুখটা দেখে সুমি আমার উদ্দেশ্যে বলল, ঋতু রে দোস্ত, তুই কেমনে এই বিয়েটা করলি? চেনা নাই জানা নাই, কেউ অপরিচিত লোকের অন্যের কথায় বিয়ে করে? আমি তো ভয়ে মরে যাচ্ছি, না জানি কোন বেডা মানুষের বিয়েটা করছস তুই। উফ, লোকটা যদি কোনো নেশাখোর খারাপ লোক হয়, আর তোকে দেখে তার মন যদি বদলে যায়, ডিভোর্স দিতে না করে, তখন কি করবি তুই? সুমি কথায় আমার আরও ভয় হতে লাগলো। আমি সেদিন রাতে লোকটাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পেয়েছিলাম। হয়তো কারোর সাথে মারামারি করে রাস্তায় পড়েছিল। তারপর আবার কাজী সাহেব লোকটাকে ভালো বলছিল না, খারাপ লোকই বলে পরিচয় দিচ্ছিল আমাকে। হয়তো সন্ত্রাস হবে। সুমির কথার উত্তরে আমি করতে পারলাম না টেনশনে। মনের মধ্যে তীব্র ভয় সৃষ্টি হলো অজানা লোকটাকে নিয়ে। তখনই সুমির কথার উত্তর দিয়ে জুই শক্ত গলায় বলল, ডিভোর্স দিবে না মানে? অবশ্যই ডিভোর্স দিবে। আমাদের বোন আমরা এমনি ছেড়ে দিব মানে মনে করছিস? ও ছোট মানুষ, বুঝেনি, পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করে ফেলেছে। এর মানে এই না লোকটার সাথে ও সংসার করতে হবে। আমরা আগে লোকটাকে খুঁজে বের করব, তারপর আরিফ ভাইকে সবটা জানিয়ে চবিসারে ওর ডিভোর্স নিয়ে নিব, ব্যাস। আমাদের পরিবারকে এসব জানানো যাবে না। মাহি বলল, সে না হয় বুঝলাম, কিন্তু এই লোকটাকে কিভাবে খুঁজব সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা মায়া, তুই লোকটার মুখে কারোর নাম বা কোনো জায়গার নাম শুনেছিস এমন কিছু? না। আমাদের কথার ফোড়ন কেটে মাইশা বলল, জায়গার নামটা মনে আছে, সেখানে তুই লোকটাকে খুঁজে পেয়েছিলি?
আমি মাথা নাড়িয়ে না বলতেই আরও হতাশ দেখা গেল সবার চেহারায়। খানিকটা চুপ থেকে মায়েশা আবারও দ্রুততার সাথে প্রশ্ন করলো জুঁইকে। বলে, আচ্ছা জুঁই, মায়ার না হয় মনে নেই ও কোথায় ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তোর তো মনে আছে তোরা সেদিন রাতে কোন জায়গায় কোন হোটেলে উঠেছিস? জুঁই সুন্দরভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ মনে আছে, নরসিংদীর একটা হোটেলে উঠেছিলাম। কিন্তু কেন? জুঁইয়ের কথায় যেন আশার আলো ফুটল মাইশার মুখে। তৎক্ষণাৎ উৎসাহে সহিত বলল, পারফেক্ট, এখন নিশ্চয়ই এটাও মনে আছে তোরা মায়াকে সেদিন রাতে কোথায় খুঁজে পেয়েছিলে? না, আমার এটা মনে নেই, অনেক আগের কথা, জায়গার নামটা ভুলে গেছি। তাছাড়া সেদিন রাতে আরিফ ভাই আমাকে হোটেলে রেখে মায়াকে আনতে গিয়েছিল। এখন মায়া বলতে পারবে জায়গাটার নাম কী ছিল। সবাই আশা নিয়ে আমার দিকে তাকাতে আমি সাথে সাথে বলি, আমি জানি না সেই জায়গার নাম, সব কিছু অপরিচিত ছিল আমার কাছে, তাই আরিফ ভাই আমার লোকেশন ট্র্যাক করে নিয়ে গেছিল সেদিন রাতে। আমার কথায় যেতে উঠে মাইশা, কেউ আমারে এই বলদ মায়ার সাথে আসলে কি করা উচিত? আমার তো হেব্বি রাগ উঠতেছে। উফ! পুনরায় সবার মুখে হতাশা চেয়ে গেল। এত বড় নরসিংদী জেলায় কোথায় গিয়ে খুঁজবো সেই এলাকা, যে এলাকায় আমি হারিয়ে গিয়েছিলাম? প্রত্যেকের হতাশার মধ্যে হঠাৎ আমি উৎসাহের সহিত বলে উঠি, আমি জানি না, তবে আরিফ ভাইয়া বলতে পারবে সেই জায়গাটার নাম কি। ভাইয়া সব কিছু চিনে। আমার কথায় মাইশা তৎক্ষণাৎ বলে, আরে বাহ, মায়া রানীর মাথায় দেখি ঘিলুও আছে। এই জুঁই, দ্রুত আরিফ ভাইয়াকে ফোন করে জায়গাটার নাম জিজ্ঞাসা করতো। জুঁই কিছু বলার আগে মাহি বলল, তুই ওই জায়গার নাম দিয়া কি করবি? কাজটা কি? পরে বলছে, আগে তুই জুঁই আরিফ ভাইয়ের কাছে থেকে জায়গার নামটা জান, কল দে ভাইয়াকে। জুঁই বলল, আরিফ ভাইয়াকে ফোন করে বলবো কি বলে জায়গার নামটা জিজ্ঞাসা করব? ভাই যদি জিজ্ঞাসা করে কেন জানতে চাইছি তখন কি বলবো? পাশ থেকে মাহি কূটনীতি বুদ্ধি খাটিয়ে বলল, তোর কিছু বলতে হবে না, যা বলার মায়াই বলবে। ওই আরিফ ভাইকে ফোন করে জিজ্ঞাসা করবে ওকে সেদিন রাতে নরসিংদী জেলার কোথায় খুঁজে পেয়েছিল সেই নামটা বলতে। ভাই যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবে ইংলিশে অ্যাসাইনমেন্ট দিয়েছে কলেজ থেকে, মেমোরেবল ডে উপর মায়ার জীবনের স্মরণীয় দিন হিসেবে সেই দিনের কথা লিখতে চাচ্ছে, এজন্য নামটা ওর চাই, ব্যাস। মাহির কথা অনুযায়ী সবাই সায় দিল। আমিও সবাইকে ভিডিও কলে রেখে আরিফ ভাইয়াকে কল দিলাম। ভাই কোচিং ক্লাসে ব্যস্ত ছিল, কিন্তু আমার জায়গার নাম জিজ্ঞেস করাতে প্রশ্ন করেছিল কেন? আমি মাহির শেখানো কথাগুলোই বললাম। সফল হলাম। ভাইয়া জায়গার নামটা বলতেই আমি কল কেটে দিলাম এবং ওদেরকে জানাই নরসিংদী জেলার বাগিচা নামক এলাকায় আমাকে খুঁজে পেয়েছিল ভাই। আমার কথায় মাইশা সন্তুষ্টি নিয়ে বলল, পারফেক্ট, আমাদের অর্ধেক খোঁজা এখানেই শেষ হলো। মায়াকে যদি আরিফ ভাই নরসিংদী জেলার বাগিচা এলাকায় খুঁজে পায়, তার মানে মায়া সে রাতে সেই এলাকায় ছিল ওই লোকটার সাথে। ওর বিয়েটা সেই এলাকার কাজী সাহেব দিয়েছিল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নরসিংদী জেলার বাগিচা এলাকায় খুঁজে পড়া। তার মানে বাগিচা এলাকায় যেতে হবে এবং সেই এলাকায় যতগুলো কাজী আছে সবগুলোর বাড়ি খুঁজে বের করতে হবে এবং সেই কাজী পরিবারকে চিহ্নিত করতে হবে যারা মায়ার বিয়ে দিয়েছিল ওই লোকটার সাথে। কাজের কাছে থেকে আমরা মায়ার কাবিননামার একটা ফটোকপি নিব, কারণ সেই কাবিননামায় নিশ্চয়ই মায়ের স্বামী অর্থাৎ ওই অচেনা লোকটার নাম ঠিকানা দেওয়া আছে। সেই ঠিকানা অনুযায়ী না হয় আমরা লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করব। কি বলিস তোরা? মায়েশার চতুর্বুদ্ধিতে সবাই উৎসাহের সহিত সহমত পোষণ করলো। সেই সাথে আশা ফিরে পেল যেন সবার মধ্যে। সিদ্ধান্ত নিল আমরা সবাই নরসিংদী যাব একসাথে। কিন্তু ঝামেলা হলো আমি আর জুঁই আছি চট্টগ্রামে। আমাদের বাসায় যেতে হবে, মানে আশুগঞ্জ থেকে সবাই একত্রে একদিন নরসিংদী যাব কাজী সাহেবের বাড়ি খোঁজ করতে। কিন্তু এখন সমস্যা হলো আমি আর জুঁই এখান থেকে আশুগঞ্জ যাব কিভাবে? শুধু শুধু বাড়ি যাওয়ার বায়না ধরলে তো আজ যেতে পারবো না। আরিফ ভাইয়া দিবে না, আবার আব্বুও কড়া শাসন করবে। তিনি অনেক পড়ুয়া মানুষ, ছেলে মেয়েদের পড়া রেখে বাসায় বসে থাকাটা মোটেও পছন্দ না ওনার। কি থেকে কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না। তখনই মাহি বলে উঠল, আরে দোস্ত চিল, এত চাপ নিস না। মায়ের স্বামী খোঁজার বুদ্ধি যখন বের হয়েছে তখন তোদের আশুগঞ্জে আসার একটা উপায়ও বের হয়ে যাবে। এই ঋতু একটা কাজ করতো, পেটের ব্যথায় ভান ধরে বিছানায় পড়ে থাকতো যেন তুই মারা যাচ্ছিস। খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধু বিছানায় গড়াগড়ি করে কাঁদবি। তোর দেখা দেখি জুঁইও কাঁদবে তোর চিন্তার করার ভান করে। তোর অবস্থা যখন গুরুতর কাহিল মনে হবে তখন বাধ্য হয়ে আরিফ ভাই তোকে আর জুঁইকে বাসায় পাঠিয়ে দিবে পরিবারের কাছে তোর সেবা যত্নের জন্যে। যা, এবার ঝটপট বিছানায় মরা মানুষের মতো শুয়ে আমাদের পেট ব্যথার অ্যাক্টিং করে দেখাতো।
ডাক্তারের চেম্বারের বাইরে সিরিয়াল কেটে রোগীর শরীরে বসে আছি। আরিফ ভাইয়ার কাঁধে মাথা তুলে ভাইয়া আলতো করে আমার কাঁধ জড়িয়ে বসে আছে আর বারবার চোখ ঘুরিয়ে ডাক্তারের চেম্বারের দিকে তাকাচ্ছে, আর থেকে থেকে অপর হাতটা দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সান্ত্বনার সহিত। এখানে আমরা বসে আছি প্রায় 1 ঘন্টার উপর হলো। মূলত আমার অসুস্থতার জন্যই বসা। কাল বিকালে বান্ধবীদের সাথে পরামর্শ করেছিলাম পেট ব্যথার অভিনয় করব বলে, অথচ রাত হতে না হতে সত্যি সত্যি আমি সিরিয়াস অসুস্থ হয়ে পড়লাম। রাতে অসময়ে অনেক সময় নিয়ে গোসল করার জন্য জ্বর এসেছে আমার। ফ্রিতে পেট খারাপও হলো। পেট খারাপের প্রধান কারণ হলো হাবিজাবি খেয়েছিলাম রাতে। এজন্য সকাল থেকেই জ্বর আর পেটের সমস্যায় কাহিলামি। এর মধ্যে বেশ কয়েকবার বমিও করে ফেলেছি। আমার অসুস্থতায় নাজেহাল অবস্থা দেখে আরিফ ভাই দুপুরের দিকে বাসায় ফিরে দ্বিতীয়বার আর কোচিংয়ে যায়নি, বরং ডাক্তার দেখাতে হসপিটালে নিয়ে এসেছে আমাকে। কিন্তু এখানে এসেও আরেক সমস্যা, ডাক্তার চেম্বারে নেই। ডাক্তারের রোগী দেখার সময় 3টা থেকে, অথচ এখন 4:10 বাজে। আমার মতো অনেক রোগী ডাক্তারের অপেক্ষায় বসে আছে অসুস্থ শরীর নিয়ে। আরিফ ভাইয়া এবার বেশ চটে যাচ্ছেন আমার বেগতিক খারাপ অবস্থা দেখে। জ্বরে আমি বারবার মাথা ফেলে দিচ্ছি ভাইয়ার কাঁধ থেকে। ভাইয়া বারবার আমার মাথাটা উঠিয়ে নিজের কাঁধে চেপে রাখছে। অসুস্থতার কারণে চোখ দুটো খোলা রাখা সম্ভব হচ্ছিল না আমার, তবে কান সজাগ ছিল। আমার বেহাল দশার মধ্যে আরিফ ভাই কাউকে সালাম দিয়ে উঠল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে আরিফ, তুমি এখানে? অল্প পরিচিত কণ্ঠের কথা শুনে বন্ধ চোখের পাতা টেনে খুলে তাকাতে চাইলাম। নিভে যাওয়া চোখে অল্প তাকাতেই চোখে পড়ল অল্প স্বল্প পরিচিত লম্বাটে একটা মুখ। এই মুখটা আমি আগেও বেশ কয়েকবার দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করা চেষ্টা চালাতে আরিফ ভাই লোকটার কথার উত্তর করে বলল, আসলে ভাই, আমার ছোট বোনটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। কিন্তু আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে একটা কাজে এসেছিলাম হৃদ ভাইয়ের সাথে। ওর কি হয়েছে? হৃদ নামটা মস্তিষ্কে যেতে স্বল্প পরিচিত লোকটাকে জেনে ফেললাম। আরে, এ তো আসিফ, হৃদ খানের বডিগার্ড। তার মানে হৃদ খান আমার আশেপাশেই কোথাও আছে। বিষয়টি মাথায় আসতে চমকে উঠলাম আমি, কারণ কাল সকালে আমাকে হুমকি দিয়েছিল লোকটা তার সামনে যাতে না পড়ি। অথচ 24 ঘন্টা যেতে না যেতে ঘুরে ফিরে আবারও লোকটার সম্মুখে আমি। সুস্থ থাকলে এখান থেকে পালিয়ে বাঁচতাম আমি, কিন্তু অসুস্থ বলে দাঁড়াতেও পারছি না। আমার মনস্তাত্ত্বিক চিন্তাধারার মধ্যে আরিফ ভাইয়া আসিফ লোকটার কথার উত্তরে বলল, আসলে ওর রাত থেকে জ্বর আর পেট খারাপ। সকাল থেকে অবস্থা একটু বেশি সিরিয়াস হওয়ায় এখানে নিয়ে এসেছি। কিন্তু এখানে এসে আরেক ঝামেলা, ডাক্তার নেই, এখনও আসেনি। বোনটাও ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ছে। আরিফ ভাই বাকি কথাগুলো শেষ করার আগেই আমি গা গুলিয়ে বমি করতে চাইলাম, কিন্তু খালি পেট হয় তিতো পানি ছাড়া পেট থেকে কিছুই বের হলো না। ওয়াক করতে করতে আমার অবস্থা কাহিল। দুর্বলতায় শরীর ছেড়ে দিতে আরিফ ভাইয়া আমার বাহু জড়িয়ে ধরে শক্ত করে বিচলিত কণ্ঠে আমাকে ডেকে হুঁশে ফেরার চেষ্টা করে বলল, ঋতু, এই ঋতু, কষ্ট হচ্ছে তোর? নার্স, এই নার্স। আরিফ ভাইয়া নার্স বলে চিল্লিয়ে আমাকে তৎক্ষণাৎ কোলে তুলে নিতে আমার চোখ বুজে আসছিল দুর্বলতায়। চোখ বন্ধ করার আগে চোখে পড়ল আরিফের ঠিক পেছনে স্টলিংয়ে দাঁড়িয়ে থাকা হৃদ খানকে। উনি কেমন চোখ দুটো ছোট ছোট করে হালকা কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। হয়তো আমার অসুস্থতা তার চোখে পড়েছে, কিন্তু এতটা বুঝে উঠতে পারছি যে আমাকে কাল সুস্থ দেখতে দেখতে হঠাৎ করে আজ বিকেলে অসুস্থ হয়ে পড়লাম, সেটা বুঝতে পারছে না। আমি আর পারছি না জয়, আমাকে রেস্ট নিতে দে, নয়তো মাথা ঘুরিয়ে পড়ে যাব রাস্তা। কথাটা বলে কারো অপেক্ষা না করে ধূপ করে বসে পড়লাম রাস্তার ঘাসের উপর। বড্ড ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে আমার। এতক্ষণ যাবৎ মাথার উপরে প্রহর সূর্যের তাপ নিয়ে হাঁটছিলাম নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা নরসিংদী জেলার বাগিচা এলাকায় অবস্থান করছি। এখানে কেন এসেছি এটা অবশ্য সবার জানা, তাই নতুন করে আর নাই বা বললাম কিছু। তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার 4 বান্ধবী, জুই সহ মাহি, মাইশা, সুমি আর আমি। সবার চোখে মুখে ক্লান্তির চেয়ে হতাশা বেশি, সেই সাথে কাঠফাটা রোদের অতিষ্ঠ বিরক্তি। আমাকে পা ছড়িয়ে রাস্তার ঘাসের উপর বসে যেতে দেখে সামনে থেকে দ্রুত এগিয়ে আসলো জুই। সুমিকে সাইড করে আমাকে সামনে বসে খানিকটা উদ্বিগ্নতায় বলল, তোর বেশি খারাপ লাগছে রিক্তা? মাথা ঘুরছে তোর? পানি খাবি? ক্লান্তিতে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম, আর অর্থ হ্যাঁ, বেশি খারাপ লাগছে। লাগবেই না কেন, অসুস্থ শরীর নিয়ে নরসিংদী এসেছি অচেনা জামাইয়ের চেনা ঠিকানা খুঁজতে।
বিষয়টা আজব না? সত্যি আজব, কিন্তু আমার ক্ষেত্রে যেন এসব আজব কারবার একটু বেশি হয়ে থাকে। চট্টগ্রাম থেকে বাসায় এসেছি আজ 8 দিন গিয়ে 9 দিন হলো। 104 ডিগ্রি জ্বর নিয়ে বাসায় এসেছিলাম সেদিন। আরিফ ভাইয়া আমাকে আর জয়কে নিয়ে এসেছিল চট্টগ্রাম থেকে একদিন হসপিটালে রেখে। তারপর থেকে আমি আশুগঞ্জ নিজের বাসায় আছি। আজ বিগত 8 দিন লাগলো আমার সুস্থ হতে। এখনও পুরোপুরি সুস্থ নয় আমি। তারপরেও বান্ধবীদের হাত ধরে চলে আসলাম নরসিংদী জেলায় আমার অচেনা জামাইকে খুঁজতে। কোথায় তার খোঁজ পাবো জানি না, তবে হাল ছাড়িনি, এখনও খুঁজে চলছি। কারণ তার সাথে আমার এখানেই দেখা হয়েছিল, তাই আমার বিশ্বাস তার ঠিকানা এখানেই পেয়ে যাব। তাছাড়া এখানে এসে লোকেদের জিজ্ঞাসা করতে করতে একটা কাজী অফিসে গিয়ে পৌঁছালাম। সেখানে আমাকে বিয়ে পড়ানো ওই বৃদ্ধা লোকটা ছিল না। ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা আমাদেরকে 1.5 বছর আগে সেদিন রাতে ওই অপরিচিত লোকটার সাথে বিয়ে দেয়নি। নিরাশ হয়েছিলাম আমরা সবাই। তবে লোকটা আমাদের আরও একটা কাজী অফিসের ঠিকানা দিয়েছে আর বলছে সেখানে খোঁজ করতে। এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছিলাম আমরা, কিন্তু পথের মধ্যে ক্লান্তিতে বসে পড়লাম রাস্তায়। বড় বড় শ্বাস নিতে নিতে মুখের নেকাব মাথার উপর তুলতে তুলতে দুর্বল গলায় বললাম, দে পানি দে খাবো। আমার অসুস্থতা দেখে মাইশা, মাহি, সুমি তিনজনে আমাকে গোল করে দাঁড়ালো চারপাশে। গায়ে সবার বোরকা পরিহিত। মাইশা, সুমি নিজেদের বোরকা পরলেও আমি, জুই, মাহি পরেছি যার যার মার বোরকা। বয়স্ক মায়ের বোরকা ছোট মেয়েরা পরলে কেমন হয় বুঝতেই পারছেন। আমাকে আর বলে বোঝাতে হবে না। আর্ধ গলায় বুড়ির মতন লাগছিল এক একজনকে। তারপরেও নিজেদের সেফটির জন্য এই বোরকা পরে বাসা থেকে বের হয়েছিলাম সকাল 7টার বাসে। আমাদের সবার পরিবার জানে আমরা সবাই সুমিদের বাসায় যাচ্ছি, আর সুমির বাসায় জানে ও আমার বাসায় এসেছে আমাকে দেখতে। আমি অসুস্থ এজন্য। মূল কথা হলো আমরা সবাই যার যার বাসায় মিথ্যা বলে বের হয়েছি নরসিংদীর উদ্দেশ্যে। সকাল 7টায় বের হয়েছিলাম আর 11টার মধ্যে নরসিংদী বাগিচা এলাকার বাজারে পৌঁছে গেলাম। এখান থেকে কাজের সন্ধান করে একটা কাজী অফিসে পৌঁছে গেছিলাম। সেখান থেকে নিরাশ হয়ে অন্য কাজের ঠিকানায় যেতে গিয়ে পথের মধ্যে আটকে বসলাম, কারণ সত্যি আমার অসুস্থ লাগছে। মনে হচ্ছে গায়ের জ্বর আবারও উঠবে, কিন্তু এই মুহূর্তে আমি গায়ের জ্বর থেকে মনের অসুস্থতাও একটু বেশি অনুভব করছি। আর তার কারণ হলো আমার এই অচেনা স্বামীকে নিয়ে। লোকটাকে যত খুঁজতে যাচ্ছি ততই যেন তাকে হারিয়ে ফেলছি। কোনো মতেই যেন লোকটার নাগাল আমি পাচ্ছি না হাত বাড়িয়েও। এদের জন্য আমার মনে অস্থিরতা কাজ করছে আরও বেশি লোকটার সন্ধান পাওয়ার জন্য। জানি না এই ঠিকানার গিয়েও যদি লোকটার খোঁজ না পাই তাহলে কি হবে। আমার মনের অস্থিরতাটাও কাউকে বলতে পারছিলাম না, কারণ আমি যাদের বলবো ওরা সবাই আমার উপরে ক্ষেপে যাবে স্বামী নামক লোকটার জন্য অস্থিরতার কথা শুনলে। কিন্তু আমি কি করব? ওদের আমার সামনে বারবার রিক্তার জামাই নিয়ে আলোচনা করতে করতে এখন ওই লোকটাকে আমি সত্যিই মিস করছি। আমার মনে হচ্ছে আমি বড় ভুল করে ফেলেছি। আমার উচিত হয়নি সেদিন অচেতন স্বামীকে বিছানায় ফেলে পালিয়ে আসাটা। একটু অপেক্ষা করতাম লোকটা জাগ্রত হওয়ার জন্য, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না আমায়। আমার মন বিচলিত দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই জুই 1/2 লিটার পানির বোতলটা আমার দিকে এগিয়ে দিল। আমি বোতলটাতে উপর করে ঢকঢক করে অনেকটা পানি খেয়ে নিলাম। মাইশা নিজের হাতে দ্বিতীয় কাজী অফিসের ঠিকানায় চোখ বুলিয়ে আশেপাশে তাকে বিরক্ত নিয়ে বলল, বাল, এরই মধ্যে দুপুরে কই যা মুয়াসেনা লাগাই শালার কাজী বাড়ি খুঁজতে। ধুর, সন্ধ্যার আগে আগে যদি বাসায় না পৌঁছায় তাহলে সবাই ধরা খেয়ে যাব। ধরা খাওয়া যাবে না। দুলাভাই খোঁজার মিশন এখনও অল্প হয় নাই, তাই এত তাড়াতাড়ি গল্প শেষ হলে চলবে না। এই ঋতু, শরীরে একটু জোর লাগাতো বোন। এই তো একটু সামনে বাজার দেখা যাচ্ছে, ওখান থেকে কারো কাছে এই অ্যাড্রেসটা জিজ্ঞাসা করে রিক্সা নিয়ে যাব সোজা তোকে বিয়ে দেওয়া সেই কাজের বাড়িতে। বেশি লেট হবে না, জাস্ট একটু কষ্ট করা লাগবে। যেতে পারবি? মায়েশার যুক্তিতে কেউ বাধা দিল না, কারণ মায়েশার কথাগুলো আসলেই সত্য। এখানে বসে থাকা মানে নিজেদের কাজে দেরি করা। আমি হুম বলে অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়াতে জুই আর মাহি দুজন আমাকে দুই দিক থেকে ধরল। তারপর যতটা পারি দ্রুত হেঁটে একটা অটোরিকশা
নিয়ে চললাম 5 জন কাজী অফিসের উদ্দেশ্যে। ভাগ্য ভালো থাকায় সে অটোরিকশাওয়ালা মামা চিনত আমাদের দেওয়া কাজী অফিস ঠিকানায়। প্রায় 20 মিনিটের পথ পাড়ি দিয়ে পৌঁছালাম ছোটোখাটো একটা কাজী অফিসের সামনে। দেখতে মোটামুটি ভালোই ছিল। আমরা সবাই অটোরিকশার ভাড়া মিটিয়ে কাজী অফিসের সামনে দাঁড়াতেই অতি উৎসাহের সহিত মাহি পাশ থেকে আমার হাত চেপে ধরে বলল, ঋতু দেখ তো, এটাই কি সেই কাজী অফিস যেখানে তোর বিয়ে হয়েছিল? আমি গোল গোল চোখে আশপাশটা ভালো করে দেখেও কিছুই চিনতে পারলাম না। চিনব কিভাবে? 1.5 বছর আগে রাতে এসেছিলাম এইখানে, তাই দিনের আলো সব কিছু বোঝা মুশকিল। তাই আমি ধীর গলায় বললাম, কিছু বুঝতে পারছি না তো, এই অফিসটাই কিনা। আমার কথায় জয় বলল, আচ্ছা চল ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। তৎক্ষণাৎ উত্তর করল মাহি, চল চল। পরপর 5 বান্ধবী মিলে কাজী অফিসে ঢুকতে দেখলাম একটা হালকা পাতলা গঠনের লোক সাদা কাবলি পরে টেবিলের উপরে মোবাইল রেখে চেয়ারে বসে মনোযোগ সহকারে ওয়াজ শুনছে। একত্রে আমাদের 5 বান্ধবীকে ঢুকতে দেখে চমকে উঠে থতমত খেয়ে যান তিনি। ছোটোখাটো রুমের কাজে অফিসটা পুরো খালি, বোঝা যাচ্ছে আজ তাদের কোনো কাজ নেই। হয়তো আজ কোনো বিয়ের ফাংশন হাতে ছিল না, তাই অফিসে অবসর সময় পার করছে ফোন চালিয়ে। আমাদের 5 বান্ধবীকে দেখে অভিনবে দ্রুত ফোন বন্ধ করে পাশে রেখে আমাদের দিকে তাকে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম। জি, আপনার কি বিয়ে করানোর কাজে এসেছেন নাকি তালাকের পরামর্শে? জড়তায় আমরা একে অপরের মুখ চাওয়াচাই করলাম, কিন্তু মায়েশা আমাদের সবাইকে উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে এবং বলল, জি আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্য এসেছিলাম। আসলে আপনাদের এখান থেকে 1.5 বছর আগে 2017 সালে নভেম্বরের 3 তারিখে আমার এক কাজিন বোনের বিয়ে হয়েছিল। এখন ওরা ছাড়াছাড়ি চাই, কিন্তু আমার বোনের কাছে কাবিননামার কোনো কপি নেই। সেজন্য আপনাদের কাছে টাকা দিয়ে পাঠিয়েছি আমাদের কাবিননামায় একটা কপি নেওয়ার জন্য। আপনি প্লিজ একটু কষ্ট করে 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়েটার তালাকিটা চেক করে আমাদের সেই কাবিননামাটা একটু দিবেন প্লিজ। কাজী লোকটা বোকা চোখে আমাদের দিকে তাকালেন। হয়তো মায়েশার কথা একটু বিশ্বাস করেছে, এজন্য লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, আমাদের বসতে বলে পাশের রুমে গেল। আর 5 মিনিট পরে ফিরে এলো মোটা তাজা একটা রেজিস্টার বিয়ে খাতা নিয়ে। আমাদের সবার চোখে মুখে তখন আশার আলোর মতো ঝলঝল করছিল খাতাটা দেখে। লোকটা আমাদের সামনে খাতা খুলে বসতে বসতে বলল, যার কাবিননামা লাগবে সেই কন্যার নাম কি? ঝটপট উত্তর করলো মাহি, জি রিক্তা ইসলাম মায়া। কাজী আর কোনো প্রশ্ন করল না, শুধু মনোযোগ সহকারে 2017 সালে নভেম্বরের 3 তারিখ ধরে রিক্তা ইসলাম মায়া নামের আরেকটা কাবিননামা খুঁজতে লাগলেন। এর ফাঁকে মাহি কাজী সাহেবকে আমার নামটা বলে আমাকে খুঁজিয়ে বলল, ঋতু আমি নামটা ঠিকঠাক বলছি তো? না মানে তুই এই নামেই বিয়েটা করেছিস নাকি অন্য কোনো নামে? না, এই নামেই করেছি। তার মানে আমি তোর নামটা ঠিকঠাক বলেছি তাই তো? আরে বাহ, দারুণ তো। আন্দাজে বক মেরে ফেললাম। মাহির কথার অর্থ না বুঝে কপাল কুঁচকে তাকাতেই মাহি ফের বলল, ও আচ্ছা ভালো কথা। ঋতু দেখতো এই লোকটা কি ছিল সেদিন রাতে তোকে বিয়ে দেওয়া কাজীটা? মায়ের কথা চোখ ছোট ছোট করে তাকালাম তার সম্মুখে বসা কাজের দিকে। 1.5 বছর আগে স্বামীর চেহারাটা মনে রাখতে পারিনি, সেখানে বিয়ে পড়ানো কাজের চেহারাটা কিভাবে মনে রাখবো? তারপর আমার যতটুকু স্মরণ আছে, সেদিন রাতে আমাদের বিয়েটা দিয়েছিল একটা মোটা তাজা বেশ বয়স্ক লাল দাড়িওয়ালা বৃদ্ধা লোক, ওনার নিজের বাড়িতে, কোথায় কাজী অফিসে নয়। আমি সম্মতি দিয়ে বললাম, না ইনি সেই কাজী নন, আমাকে যে বিয়ে দিয়েছিল সেই লোকটা অনেক বয়স্ক বৃদ্ধা লোক ছিল। আমার কথায় মুহূর্তে চুপ করে মাহি বলল, খানিকটা ভেবে বলল, আমার মনে হয় এই লোকটা ওই বৃদ্ধা কাজের ছেলে হবে। আমি এবারও অসম্মতি দিয়ে বললাম, না এই লোকটা বৃদ্ধা কাজের ছেলে নয়, কারণ আমাকে বিয়ে দেওয়া বৃদ্ধা কাজের একটাই ছেলে ছিল, যে সেদিন আমাদের উপকার করেছিল নিজের বাসায় আশ্রয় দিতে। সেই লোকটা এই লোক নয়। মাহি এবার নড়ে চড়ে বসলো, চোখে মুখে হতাশা দেখা গেল ওর। খানিকটা দ্বিধা নিয়ে বলল, তাহলে আমার মনে হয় এই লোকটা এই অফিসের স্টাফ হবে। মাহির কথায় ভরসা পাচ্ছিলাম না আমি। তারপর ছোট করে উত্তরে বললাম, হবে হয়তো। থমথমে পরিবেশে আমরা সবাই কাজী লোকটার দিকে তাকিয়ে আছি, যে কিনা একের পর এক পৃষ্ঠা উল্টে আমার কাবিননামা খুঁজে চলছে। ওনার পৃষ্ঠা উল্টানো দেখে বুঝলাম উনি ইতোমধ্যে কয়েকবার করে রেজিস্ট্রি খাতা ঘাটিয়ে ফেলেছে আমার কাবিননামাটা খুঁজতে। অবশেষে তিনি রেজিস্টার খাতা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলল, দুঃখিত জনাবারা, 2017 সালের নভেম্বরের 3 তারিখের কোনো কাবিননামা নেই এখানে, কারণ এই তারিখের আমাদের কাজী অফিস খোলাই হয়নি। আমি এখন নতুন স্টাফ, তাই একটু খাতাটা চেক করে নিলাম, কারণ আমাদের এই কাজী অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে
1 বছর 5 মাস আগে, মানে বরাবর 2018 জানুয়ারি মাসে খোলা। আপনারা 2017 সালের নভেম্বরের 3 তারিখে কাবিননামা খুঁজছেন। তার মানে এই অফিস প্রতিষ্ঠিত হওয়ার আরও 2 মাস আগে আপনার বোনের বিয়ে হয়েছিল। এর মানে আপনারা ভুল ঠিকানায় এসেছেন। আপনার বোনের হয়তো অন্য কোনো কাজী অফিস থেকে বিয়ে হয়েছিল, এখান থেকে নয়। এক আকাশ ভেঙে পড়ল। এমন একটা থমথমে অবস্থায় বসে আছে আমরা সবাই, হতাশায় হতবাক সবাই। কারো মুখে কোনো কথা আসছে না। এই নিয়ে পরপর দুইটা কাজী অফিসে চক্র কেটে ফেললাম কাঙ্ক্ষিত কাজের আশায়, কিন্তু সেই কাজের বাড়ির সন্ধান পাওয়া গেল না এখনও। সবার থমথমে ভাবের রেশ কাটিয়ে জয় আগ্রহ গলায় বলল, আচ্ছা, এর আগে কি আপনারা নিজেদের বাসায় বিয়ে পড়াতেন? আপনাদের বাসার কি কোনো রেজিস্টার খাতাপত্র আছে? একটু দেখবেন প্লিজ। জয়ের অধৈর্য গলায় চোখ ঘোরালো কাজী দিকে। তিনি জয়ের ব্যাকুলতা বুঝে বলল, আমাদের এর আগে মসজিদে ব্যতীত অন্য কোথাও বিয়ে দেওয়া হয়নি জনাবা, আর এটাই আমাদের একমাত্র পুরাতন রেজিস্টার খাতা। এর বাহিরে আমাদের অন্য কোনো নোট খাতা নেই। ওহ, তাহলে মনে হয় আমরা ভুল ঠিকানায় চলে এসেছি। এক গুমোট হতাশা চেয়ে গেল সবার মাঝে। আমাদের নিরাশা যেন চারপাশ থেকে ঘেরা। জয় চুপ হয়ে যেতে মাইশা বলল, আচ্ছা, এ কাজী অফিসের বাহিরে কি আর কোনো কাজী অফিস আছে আশেপাশে? আছে। এই এলাকার পশ্চিম দিগন্তে সৈয়দ কাজীর অফিস আছে। আপনারা সেখানে খোঁজ করে দেখতে পারেন। আমরা সেখান থেকে এসেছি মাত্র। ওরাই আমাদের এখানের অফিসের ঠিকানা দিয়েছে। ওদের কাছেও আমাদের কাঙ্ক্ষিত কাবিননামা পাইনি। তাহলে দুঃখিত জনাবা, আর কোনো কাজী অফিস নেই এই এলাকায়। আপাতত এই দুটোই আছে। আপনারা হয়তো ভুল এলাকায় এসেছেন মনে হয়। একরাশ হতাশা নিয়ে উঠতে চাইলে সবাই, কিন্তু আমি উঠলাম না, কারণ আমাকে যে ওই দিন রাতে বিয়ে দিয়েছিল ওই কাজীর নামটা না জানলেও ওনার ছেলে হাফেজ সাহেবের নামটা ঠিকই মনে আছে আমার। উনি আমাদের সেদিন রাতে সাহায্য করছিল। হয়তো এখন ওনার নামটা বললে বাকি পরিচয়টা পেয়ে যাব। তাই আমি প্রশ্ন করে বললাম, আচ্ছা, আপনি হাফেজ সাহেব নামে কাউকে চিনেন এই এলাকার? আমার কথায় সবাই উঠতে গিয়ে উঠল না, বরং কৌতূহল চোখে ঘুরল আমার দিকে। কাজী সাহেব আমার প্রশ্নে তিনিও একটা প্রশ্ন করলো আমাকে, কোন হাফেজ সাহেবের কথা বলছেন আপনি? কোন পাড়ার হাফেজ? কোন পাড়ার উনি আপাতত সেটা বলতে পারবো না, তবে ওনার বাবাও মানুষের বিয়ে পড়ান। কাজী টাইপের মানুষ ছিল ওনার বাবা। আমার কথা উনি দ্রুত সম্মতি দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, আপনি কাজী মোল্লা হুজুরের কথা বলছেন? মসজিদের ইমামতি করতেন যে ওনার কথা বলছেন না? সঠিক জানি না এই লোকটাই কিনা। তারপরেও শেষ আশা মনে করে সম্মতি দিয়ে বললাম, জি উনি। ওনার বাসার অ্যাড্রেসটা দেওয়া যাবে? জি অবশ্যই, আমি এক্ষুনি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। তবে এখান থেকে বেশ দূরে নয় হুজুরের বাড়ি। 5 মিনিটের পথ গেলেই সামনে পেয়ে যাবেন হুজুরের বাড়ি। জি আচ্ছা, ধন্যবাদ। লোকটা থেকে কাগজের টুকরাটা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। আমার সাথে সাথে বাকিরাও উঠে দাঁড়ালো। সবার চোখে মুখে কৌতূহলের তীক্ষ্ণতা। হয়তো জানতে চাচ্ছে আমি কাজের নামটা এতক্ষণ যাবৎ ওদেরকে কেন বললাম না। আসলে নামটা আমার নিজের স্মরণেও ছিল না, আন্দাজে ঢিল মারলাম আর কি। এবার আন্দাজ করাটা সত্য কিনা সেটা লোকটার বাড়িতে গিয়ে বুঝতে পারবো। অনেক চেষ্টায় অবশেষে সফল হলাম আমরা। আমাকে বিয়ে দেওয়া সেই কাজের বাড়িতে পৌঁছাতে সক্ষম হলাম। এই মুহূর্তে আমরা সবাই দাঁড়িয়ে আছি সেই হাফিজ সাহেবের বাড়িতে। এই বাড়ি থেকেই আমার বিয়ে হয়েছিল 1.5 বছর আগে সে অপরিচিত লোকটার সাথে। অবশেষে স্বামী নামক লোকটার পরিচয় পেতে যাচ্ছি বলে বুকের ভিতর অজানা একটা অস্থিরতা কাজ করছে। বুকটা ধুকধুক করছে ক্ষণে ক্ষণে। আমরা হাফিজ সাহেবের বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি। আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুমন নামক হাফিজ সাহেবের বড় ছেলে। এই ছেলেকে আমি আমার বিয়ের রাতে একটু করে দেখেছিলাম হাফিজ সাহেব আর দাদা কাজী মোল্লার পিছনে দাঁড়িয়ে থাকতে। ছেলেটার চেহারাটা মনে ছিল না, তবে এখানে এসে ছেলের কথাই একটু আধটু মনে করতে পারছি। এই মুহূর্তে শুরু যে আমার মনে টানটান উত্তেজনা কাজ করছে এমনটা নয়। বর্তমানে সবার মাঝে আমার মতো উত্তেজনা কাজ করছে। আর সেই উত্তেজনা থেকে সুমন নামক ছেলেটি আমাদের কাছে আসতেই প্রথম প্রশ্নটা করলো মাহি। আমরা অনেক দূর থেকে হাফিজ সাহেবের কাছে এসেছি। উনি কি বাসায় আছে? বোরকা পরিহিত আমাদের 5 কন্যাকে এক পলক চোখে বোলালো ছেলেটি। এতগুলো মেয়ের সাথে একত্রে কথা বলতে বেশ ইতস্তত ও দেখালো তাকে। এজন্য আমাদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহির দিকে। বিনীত সহিত বলল, জি না, আব্বু নরসিংদীতে নেই, উনি রাজশাহীতে আছে আজ বিগত 2 মাস ধরে। সুমি ছট করে প্রশ্ন করে বলল, উনি ওইখানে কি করেন? কবে আসবেন? জি, ওইখানে আমাদের আম বাগানের দেখাশোনা করেন আব্বা, তবে কবে আসবে বলতে পারছি না। ছেলেটির কথা জুই বলল, আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য। আপনার বাবা আমার ছোট বোনের বিয়ে দিয়েছিল 1.5 বছর আগে।
আপনাদের বাড়িতে এজন্য ওনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাই আমরা। জয়ের কথায় হালকা কপাল কুঁচকালো ছেলেটি। তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের সবাইকে এক পলক দেখে বলল, বিয়ে পড়ানোর কাজ তো আমার আব্বা করতো না, দাদা করতো। আপনার বোনের বিয়ে যদি আমাদের বাড়ি থেকে হয়ে থাকে তাহলে সেটা আমার দাদা ভাই দিয়েছিলেন, হয়তো আমার আব্বা না। ছেলেটির কথা তৎক্ষণাৎ আমার স্বর্ণাভে আসলো সে বৃদ্ধা কাজী সাহেবের কথা। হ্যাঁ, উনি আমাদের বিয়ে দিয়েছিলেন, ওনার ছেলে নয়। তাই আমি ঝটপট উত্তরে বললাম, হ্যাঁ, আপনার আব্বা নয়, আপনার দাদাই দিয়েছিলেন আমাদের বিয়ে। উনি কোথায়? ওনাকে ডাকুন একটু প্লিজ। বিষণ্ণয় ছেলেটি আমার দিকে তাকিয়ে চমকে তাকালো। আমার হুটহাট কথায় যেন ছেলেটি চমকে গেল। আমার বান্ধবীরাও চমকিয়েছে একটু। আমি এমন ভেবে নিজের বিয়ের বিষয়টা ফাঁস করে দিব ওরা হয়তো ভাবেনি, কারণ এখানে আসার আগে আমাদের কথা ছিল কেউ যেন ভুল করে না বলে সেই পাত্রে আমি। কাবিননামায় তোড়জোড় করে খোঁজ চলছিলাম আমরা, এই ওয়াদা করে ভঙ্গ করিনি। এবং আমি উত্তেজনায় মুখ ফসকে বলে ফেললাম, আমার হঠাৎ এই মুখ স্লিপ করার বিষয়টির জন্য না জানি কোন দিন বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে আল্লাহ জানে। আমার বান্ধবীদের কড়া দৃষ্টি এড়াতে আমি ছেলেটির দিকে তাকালাম। ছেলেটি বিষণ্ণ কাটিয়ে বলল, আমার দাদা বেঁচে নেই, উনি আগুনে পুড়ে মারা গেছে আজ বিগত 1 বছর 4 মাস হয়েছে। সেই থেকে দাদার কাজী অফিসটা বন্ধ। সুমন নামক ছেলেটির কথায় মাথা চক্কর দিয়ে উঠল সবার। তৎক্ষণাৎ হতাশার ঘোর চোখে মুখে ফুটে উঠল। এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটার পরিচয় পাবো না? এই কাজী সাহেবই তো চিনতেন আমার স্বামী নামক লোকটাকে। এখন তিনি মারা গেছেন, এবার কিভাবে পৌঁছাবো ওই লোকটার অবধি? হতাশ যখন আমার গলা ধরে আসছিল কষ্টে, তখন মাইশা আশার আলো জ্বালিয়ে দ্রুত প্রশ্ন করলো ছেলেটাকে। বলল, আপনার দাদা বেঁচে নেই, কিন্তু ওনার কাজী অফিসের কাগজপত্র তো এখনও রয়েছে, তাই না? ওখানে নিশ্চয়ই বিয়ের পুরাতন রেজিস্ট্রির খাতাগুলো আছে। আসলে আমাদের 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ে পড়ানো সকল লিস্টগুলো লাগবে। এই তারিখে আপনাদের বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামক একটা মেয়ের বিয়ে দিয়েছিল আপনার দাদা। এই মেয়েটি আমার বান্ধবী। ও আমাকে দেখি, ওর কাবিননামাটা আমাদের চাই। আপনি কি একটু কষ্ট করে আপনার দাদার অফিসের পুরাতন রেজিস্ট্রির খাতাটা ঘেঁটে আমাদের সেই কাবিননামার একটা ছবি দিতে পারবেন? আসলে আমরা অনেক আশায় এসেছিলাম এখানে, প্লিজ আমাদের আশা ভাঙবেন না। কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন না, রিক্তা ইসলাম মায়া নামক কাবিননামার খোঁজ দিয়ে প্লিজ। মাইশার সহজ কথায় যেন এক আকাশ সমান চমকে উঠল ছেলেটি। মাইশার কথা শেষ হতে না হতেই তুমুল গতিতে আমার দিকে তাকিয়ে বলল, আপনি সে মেয়ে যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাসায়? তারাও আপনাদের মতো করে একই তারিখের কাবিননামার কাগজটার খোঁজ করছিল। উনি সম্ভবত আপনার স্বামী হবেন, আবার নাও হতে পারে, কারণ লোকটার সাথে আরও 2 জন মানুষ ছিল একই কালো পোশাকে পরিহিত। তাই ঠিকঠাক বলতে পারছিলাম না কোন লোকটা আপনার স্বামী হবে। ছেলেটির কথায় এবার আমাদের মাথায় আকাশ ভাঙল। সর্বনাশ, সে অচেনা লোকটা আমার খোঁজ করছে, কিন্তু কেন? আমাকে দিয়ে তার কি প্রয়োজন? নিশ্চয়ই খারাপ কোনো মতলব হতে পারে। ভয়ে আমার কলিজা শুকিয়ে কাঠ। সেই সাথে তুমুল উত্তেজনা দেখালো আমার একজন বান্ধবীর ফেসে। ওরা একে একে ছেলেটির প্রশ্ন করতে লাগলো। প্রথমে মাহি বলল, আপনি কি ওনাদের কাবিননামার কাগজটা দিয়ে দিয়েছেন? না, দেইনি। কারণ ছেলেটিকে বলতে না দিয়ে তাড়াহুড়োর সময় বলল, ভেরি গুড, দেননি। যান, কাবিননামার কাগজটা আমাদের জন্য নিয়ে আসুন, যান। আমাকে দেখে ছেলেটি বলল, ওনার কাবিননামার কাগজটি আমার কাছে নেই। সেটা তো? আবারও ছেলেটিকে বলতে না দিয়ে মাইশা বলল, নেই মানে? কাবিননামার কাগজ দিয়ে আপনারা কি করেছেন? কাজী অফিসে না বিয়ের কাবিননামায় একটা কাগজ থাকে? তাহলে আমাদের কাছে থাকবে না কেন বলুন? সরি, তাহলে আপনাদের কাছে থাকবে না কেন বলুন? সবার এত প্রশ্নে ছেলেটি এবার বেশ বিরক্ত হয়ে বলল, প্লিজ আমাকে বলতে তো দিন। আপনারা সবাই এত প্রশ্ন করলে আমি উত্তর দেব কিভাবে? জয় সবাইকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি বলুন ভাইয়া, আমরা আপনার কথা শুনছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটি বলতে লাগলো, আসলে দাদার অফিসের ইলেকট্রিক শর্ট সার্কিট হঠাৎ করে একদিন আগুন লেগে যায়। সেই আগুনে আমার দাদা ভাই সহ অফিসের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বাঁচাতে পারিনি। এজন্য মূলত আপনাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না, কারণ আমাদের কাছে কিছুই নেই। এই একই কথা সেদিন আমি ওই লোকগুলোকে বলেছিলাম। 3টা লোক এসেছিল আর আমাকে আপনার বিয়ের কাবিননামাটা দিতে বলেছিল। আমি কাবিননামাটা দিতে না পারায় আপনার তথ্য চাচ্ছিল আমার কাছে। আপনি আমার পরিচিত কেউ হন কিনা, বা আপনি কখনো কাবিননামার খোঁজে এখানে এসেছেন কিনা, কাউকে নিয়ে এসব।
আমি না করেছিলাম সেদিন, কারণ আপনি কখনোই আসেননি এতদিন, কিন্তু আজ আপনি আসবেন আমি ভাবতেও পারিনি। এমনটা জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম, কল করে বলতাম আপনারা এখানে এসেছেন। আসলে আমি যতদূর বুঝলাম ওরাও আপনারাই খুঁজছে, আপনারাও তাদের খুঁজছে, কিন্তু কেউ কারো খোঁজ পাচ্ছেন না। ছেলেটির কথায় জুই বলল, আপনার কাছে ওনাদের কোনো তথ্য আছে? ওনারা কোথাকার মানুষ, নাম কি তাদের, এমন কোনো তথ্য আছে আপনার কাছে, দিতে পারবেন? জি না, পারবো না। আসলে তখন বিষয়টি এত গুরুত্ব দেয়নি। লোকগুলো আমাকে যা প্রশ্ন করেছিল আমি সেই প্রশ্নের ঠিক ঠিক উত্তর করেছিলাম শুধু। তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল, তাই কাউকে চেনার উপায় ছিল না। তবে ওনাদের কথায় বুঝলাম ওরা ঢাকার মানুষ হবে, হয়তো কারো পাঠানো লোক হবেন। পোশাকে তেমনই মনে হয়েছিল আমার কাছে। হতাশার উপর হতাশা হচ্ছিলাম আমরা সবাই। সেই হতাশা নিয়ে জুই আবারও বলল, আচ্ছা, ওর যেদিন বিয়ে হয়েছিল সেদিন রাতে ওর স্বামীকে নিশ্চয়ই আপনি দেখেছেন, নামটাও শুনেছেন। আমাদের নামটা বলতে পারবেন একটু? সবার কৌতূহল চোখ ছেলেটির দিকে তাক করা, কিন্তু ছেলেটি ইতস্তত চোখে আমার দিকে এক পলক তাকিয়ে বলল, আসলে সেদিন ঘুমের ঘোরে ছিলাম আমি, এজন্য ঠিকঠাক বর বা বউকে কাউকেই দেখিনি। বরের নামটা সেদিন রাতে শুনলেও এখন আমার মনে নেই, অনেক আগের কথা তো তাই। আর সেদিন রাতে ঘুমের রেশের মধ্যে বর বউকে দেখেছিলাম, তাই কারো চেহারাটাও মনে নেই। সকালে উঠে আমি কাউকে দেখতে পাইনি। মেয়ে নাকি রাতে স্বামীকে রেখে পালিয়ে গিয়েছিল, এমনটা শুনেছিলাম আব্বুর মুখে। বাকিটা আমার আব্বা বলতে পারবে ভালো। তিনি আপনার বোনকে আমাদের বাসায় এনেছিলেন। জুই আবার প্রশ্ন করে বলল, আপনার বাবা নিশ্চয় ওই ছেলেকে চিনবে, রাইট? জি, আব্বা চিনে ওনার স্বামীকে। আব্বা মুখে শুনেছিলাম ওনার স্বামী নাকি অনেক বড় মাপের একজন লোক, ওনাকে নাকি সবাই এক নামে চিনে, আবার সবাই ভয়ও পায় নাকি। তাড়াহুড়োয় সুমি প্রশ্ন করে বলল, কেন ভয় পায় কেন? উনি কি সন্ত্রাস টাইপের লোক নাকি? সুমির প্রশ্নে ছেলেটি আমার দিকে তাকালো, ইতস্ততায় বলল, হবে হয়তো, আমি সঠিক জানি না, আব্বা জানে। জুই বলল, আচ্ছা, আপনার আব্বা আসবে কবে বলতে পারেন? জি, আমার আব্বা এখন আসবে না, এখন আমের সিজন। এই সিজনে আম বিক্রি করে আব্বা রাজশাহী থেকে বাড়িতে আসবেন, এর আগে না। আরও মাস দুই একের ব্যাপার। দরজা ঠেলে হৃদের অফিসে প্রবেশ করলো আসিফ, হাতে এক টুকরো কাগজে নাম্বার লেখা। হৃদ অফিসিয়াল গেটআপে ল্যাপটপের সামনে বসা। আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখে চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত, মনোযোগ সব ল্যাপটপে টাইপিং করা নিয়ে। আসিফ হৃদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিছু বলতে। কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি আকর্ষণ করতে হাতের এক টুকরো কাগজটা টেবিলের ওপর রেখে হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে ইতস্তত গলায় বলল, ভাই, কোনো কাজ হয়নি। নরসিংদীতে আমার লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে, তারা খোঁজ চালিয়ে ভাবির কোনো তথ্য জোগাড় করতে পারিনি, কারণ কাজী সহ ওনার অফিসের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরও 1.5 বছর আগেই। তাই আপনাদের বিয়ের কাবিননামাটাও পাওয়া যায়নি। দ্বিতীয় কথা হলো, ভাবিকে সে বাড়ির কেউই চেনে না, একদম অপরিচিত মানুষ ভাবি তাদের। কেউ জানে না মেয়েটি কে ছিল যার সাথে আপনার সে রাতে বিয়ে হয়েছিল। আসিফের দীর্ঘ কথায় হৃদের হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ডে। চোখ উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। ল্যাপটপের কাজ রেখে আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটার দিকে একটা ভ্রু উঁচিয়ে তাকাতে আসিফ হৃদের মনোভাব বুঝে বলল, ভাই, এখানে কাজী সাহেব ছেলে হাফিজ সাহেবের নাম্বার আছে। এই লোকটার সাথে কথা বলে হয়তো ভাবির সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে, এজন্য মূলত লোকটার নাম্বার আনতে বলেছিলাম আমাদের লোকেদের। হৃদ আসিফের কথার কোনো উত্তর করল না, বরং হাত বাড়িয়ে এক টুকরো কাগজের পেজটা নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নাম্বারটা উপরে চোখ বুলিয়ে চেয়ারে গা ছেড়ে বসলো। নাম্বারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্যে বলল, তোর ভাবির লুকোচুরি খেলাটা আমার আর ভালো লাগছে না আসিফ। কি করি বলতো? তোর ভাবিকে যত খুঁজতে চাই তত সে আমার হাতে বাহিরে যাচ্ছে, এতে আমার ইন্টারেস্ট আরও বাড়ছে। তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ। না, তোর ভাবিকে দুটো থাপ্পড় মারার জন্য হলেও আমার তাকে দরকার। যা তো এই নাম্বারের লোকটাকে তুলে নিয়ে আয় তো। শালার যতদিন বউকে দুটো থাপ্পড় না মারবো ততদিন শান্তি নাই। যা, লোক পাঠা। হৃদের গা ছাড়া কথায় আসিফ চোখ ছোট ছোট করে তাকায় হৃদের দিকে। বউকে দুটো থাপ্পড় মারার জন্য হৃদ খান এত তোড়জোড়ে অনুসন্ধান করে বউকে খুঁজেছে, বিষয়টি ভাবতেই সে অবাক। মূল কথা আসিফের যুক্তিতে আসলো না হৃদের বউকে থাপ্পড় মারার জন্য খোঁজার বিষয়টি। মেয়েটিকে থাপ্পড়গুলোই বা কেন মারবে? মেয়েটির বা কী দোষ? এমন তো না যে হৃদ খান ভালোবেসে বউকে খুঁজেছে পাওয়ার জন্য, বা তার ভালোবাসায় বিয়ে করা বউ হঠাৎ পালিয়ে গেছে, কোনোটাই না।
আবার এমনটা না যে মেয়েটিকে পেলে হৃদ খান তাকে নিয়ে খুশি খুশি সংসার করবে, তেমন কিছু করবে না। তাহলে শুধু শুধু মেয়েটাকে থাপ্পড় মারবে কেন? কি অপরাধ মেয়েটির? তাছাড়া হাফেজ সাহেব বাবা মেয়েটির খোঁজ দিবে কিভাবে? আসিফ যতটুকু বুঝতে পারছে, অচেনা মেয়েটিকে খোঁজে হাফেজ সাহেব কেন কেউ বলতে পারবে না অচেনা মেয়েটি আসলে কে ছিল। যতদিন না মেয়েটি নিজ থেকে ধরা দিচ্ছে হৃদ খানের কাছে, ততদিন পর্যন্ত হয়তো হৃদ খানও নিজের বউকে শনাক্ত করতে পারবে না, এতটা নিশ্চিত আসিফ। কিন্তু মুখ বাড়িয়ে কিছুই বলতে পারল না হৃদকে, সে ভয়ে। তাই শুধু হাত বাড়িয়ে হৃদ থেকে হাফেজ সাহেবের নাম্বারটা নিতে নিতে সম্মতি দিয়ে বলল, জি ভাই, কাজ হয়ে যাবে। লেখিকার লেখাগুলোতে বানানের অনেক জায়গায় সমস্যা আছে, আশা করছি আপনারা সেটা বুঝবেন। উচ্চারণ করতে গিয়ে আমার অনেক জায়গায় বেঁধে যাচ্ছিল, জড়তা কাজ করছিল, সেগুলো ঠিকঠাকভাবে মেনে নিয়ে শুনবেন আশা করছি।